আচ্ছা, এবার থেকে রোজ টাটকা টাটকা ব্লগ পাবে। ম্যান্ডুর চ্যানেল থেকে টাটকা টাটকা ব্লগ পাবে। কোনো পুরনো কাটিং জুড়িং এরম ভিডিও পাবে না। মানে এতদিন কি করছিল, কখন কোনটা ও করে রাখছিল ভিডিও, সেগুলো একসাথে নিয়ে ক্লিপগুলো জুড়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছিল। ঠিক আছে, কখনো এই কথা কখনো ওই কথা এইসব করে করে জুড়ে দিয়ে দিচ্ছিল। এখন আর সেটা হবে না। এখন টাটকা টাটকা ব্লগ, মানে সোমবার ভিডিও করলে মঙ্গলবার ছাড়বে, মঙ্গলবার ভিডিও করলে বুধবার ছাড়বে, এরকম টাটকা টাটকা ব্লগ পাবে। সেরকম কথাই ম্যান্ডি তোমাদেরকে জানালো। আচ্ছা, এবার ম্যান্ডির যে লাইভগুলো, স্ট্রিম লাইভগুলো কালকের হলো 4টে, সেই 4টে লাইভই ম্যান্ডি ডিলিট করে দিয়েছে। কেন, কিসের জন্য করলো? ক্ল্যারিফিকেশান দেওয়া হয়ে গেছে তার জন্য সব বন্ধ হয়ে গেছে? এ কি, এত এত ভিউয়ার্স যে উঠলো, তারা বক্তব্য রাখলো, তাহলে কিসের ভয়ে লাইভগুলোকে প্রাইভেট করা হলো বা ডিলিট করা হলো? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এই যে নুপুর 2 এর বাড়িতে কি কালী পুজোর দিন গিয়েছিল, সেই ভিডিওটাও নাকি প্রাইভেট হয়ে গেছে। তো যাই হোক, এবার আমাদের ম্যান্ডুরানি ছানা কাটার পাউডার নিয়ে এসছে, সেটা দিয়ে দুধ কেটে ছানা দেবে। কারণ এই যে ডক্টর দেখিয়েছে সে ছানা দিতে বলেছে, আর গ্রিন অ্যাপেল শেষ হয়ে গেছে, তার জন্য গ্রিন অ্যাপেল নেয়নি, এখন কিনবে না, সেই জন্য ওই মোসম্বি লেবু, ছানা, আর একটা গ্লাসের মধ্যে কি দিল আমি দেখিনি, আর মনে হয় দই ফই নাকি ওই সব মিলিয়ে দিল খাবার দাবার। আচ্ছা, এইবার ও শুধু চা বিস্কুট খেয়েছে, অন্য কিচ্ছু খায়নি। আচ্ছা, এবার ওর ননদ এলো, ফোন কানে নিয়ে কারোর সঙ্গে কথা বলছিল, তো ক্যামেরা অন করে দিয়েছে এবং সেখান থেকে কিছু ক্ল্যারিফিকেশান দিয়েছে। কেন না, ওকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সরা প্রশ্ন করছিল যে তোমার ননদ যদি যেই ডাক্তার দেখিয়ে নিজে সুস্থ হয়নি, সেই ডাক্তারের কাছে ভাইকে কি করে পাঠালো? আচ্ছা, এবার ওরা এই ক্ল্যারিফিকেশানটা দিতে এলো যে ননদ যখন ভাইকে পাঠিয়েছে তখনও ননদ ওখানকার ওষুধ খাচ্ছিল, কিন্তু ওই ওখানকার ওষুধ খেয়ে ইনসুলিনটা কম আর কি ডোজ ছিল, হোমিওপ্যাথি ডোজের মতো, তো সেই জন্য ওই ইনসুলিনে কাজ হচ্ছিল না। তাই সবাই বলল যে এই ওখানের, ওরা যেখানে থাকে ওখানের বয়োজ্যেষ্ঠ যে তোমার একজন ডাক্তার আছে, সেই ডাক্তারকে দেখাতে, এবং তিনি ইনসুলিনের মাত্রা ঠিকঠাক করে দিলেন, এবং তাতে ওর সুগারটা কমে গেছে, এবং ও সব কিছুই খাচ্ছে, মিষ্টি ফিষ্টি সমস্ত কিছুই খাচ্ছে। এবার আগে যেমনি মিষ্টি ফিষ্টি মানে খুব বেশি খেত, সেটা খাচ্ছে না, কিন্তু সমস্ত রকম খাবার খাচ্ছে, কিন্তু ইনসুলিন নিচ্ছে, শরীর সুস্থ আছে। তো ও বলছে, মানে ম্যান্ডির বক্তব্য, যে ওরা তো প্যানক্রিয়াসের জন্য ডাক্তারের কাছে গিয়েছিল, ওরা তো সুগার কমানোর জন্য ডাক্তারের কাছে যায়নি, তো এই প্যানক্রিয়াসের ডাক্তারটা সাজেস্ট করেছিল ওর ননদ, যাকে তার কাছে গিয়েছিল, কিন্তু সেই ডাক্তার দেখাতে পারেনি। ওখানে গিয়ে মানে অন্য ডাক্তার দেখিয়েছে, ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মনে হয় পায়নি, অন্য ডাক্তার দেখিয়েছে প্যানক্রিয়াসের জন্য, সুগারের জন্য না। তো যখন প্যানক্রিয়াস কিছু হয়নি, ঠিক আছে, তাহলে উনি ফিরে এসেছেন প্যানক্রিয়াসের ব্যাপার থেকে, তাহলে সুগারে যে ভালো তাকে দেখাবে, ওই জন্য এটা দেখিয়েছে। যাই হোক, সেটা ওদের ব্যাপার, ও কোন ডাক্তার দেখাবে না দেখাবে। এবার আর একটা কথা বলেছে, ওর ননদ কেন এত রোগা হচ্ছে, কিছু ভিউয়ার্স জানতে চেয়েছে। তো ননদ বলছে আমি চরম ডায়েট করছি, মানে হেসে বলছে। তো সেখানে ম্যান্ডি বলছে যে অ্যাকচুয়ালি ওর শরীর খারাপ হয়েছিল, মানে সুগারের জন্যই অ্যাকচুয়ালি ওর ওয়েট কমেছে। হ্যাঁ, সেটাই তো, সেটা তো বোঝাই যাচ্ছে যে ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, কী রকম চেহারা ছিল, হঠাৎ করে খুব মানে রোগা হয়ে গেছে, সত্যিই খুব চোখে লাগে, তো সেটা এই জন্য কমেছে, এটা বলে দিল। আচ্ছা, গেল এটা। এইবার আমরা চলে যাই যে ম্যান্ডির হচ্ছে সবাইকে বলল তোমাদের সব স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো, আর সখা সিঁদুর অক্ষয় হোক, অক্ষয় তৃতীয়াতে, এইসব কথা বলল। তারপরে ও দেখালো যে ও শাখা সিঁদুর পরে, মানে শাখা পলা পড়েছে, 450 টাকা দাম নিয়েছে, 500 টাকা বলেছিল, 500 টাকাই ও দিয়েছে, যেহেতু শাখার দাম করতে নেই, মানে বার্গেনিং করতে নেই, তাই জন্য সেটা দিয়েছে। আমি জানি না শাখার দাম করতে নেই, যখন প্রথম শাখা পড়ে তখন শুনেছি, অন্য সময় কি না জানি না। মানে এমনি সময় হচ্ছে তোমার যখন প্রথম যে বিয়ের সময় শাখা পড়ে, সেটা বার্গেনিং করতে হয় না, যা বলে তাই দিয়ে দেয়। এমনি সময় শাখা বার্গেনিং করতে হয় কি না আমার জানা নেই, খুব তো শাখা পড়ি ওই জন্যে। যাই হোক, এইবার ওকে 50 টাকা ফেরত দিয়েছে। তো এবার ও আর একটা মাছ শাখা ছিল, সেটা পড়েনি। কেন
হাসিও পায়, এমন এমন যুক্তি দেয় না, মাথা খারাপ হয়ে যায়। বলছে যে ওর তো মীন রাশি নয়, তাই মাছ শাখাটা পড়েনি, যদি আবার ওর কিছু হয়, কারণ ওর রাশি তো অন্য। পাগল না মানে ছাগল না মাথা মোটা না বুদ্ধিহীন, আমি বুঝে পাই না। শাখা পড়ায়, শাখার মধ্যে কারুকার্য মাছের হলে তার সঙ্গে মীন রাশির সম্পর্ক কী? মীন রাশিরা কি মাছ শাখা পড়তে পারে? আর কেউ মাছ শাখা পড়ে না? এখন তো এই মাছ আর ময়ূর ট্রেন্ডিং, সে সোনা বাঁধানোতে হোক আর এমনি হোক, তো সেখানে তো সবার মীন রাশি, তারাই মাছ শাখা পড়ে। কি বোকা মতো বোকা কথা বলে, আমি বুঝতে পাই না। তো যাই হোক, এটাও বললো। তো শাখা বলা পড়ে এসছে, শাখা বলা পড়বে না বলে ও অভিমান করেছিল, তার জন্য সব ভিউয়ার্সরা বলেছে, ওর বর এবং ওর মা দুজনেই ওকে টাকা দিয়ে বলেছে আমরা শাখার টাকা দেবো, কিন্তু শাখা পড়। ওর রাগ ভঞ্জন করেছে, তবে ও শাখাটা পড়ে এসছে। কিন্তু এইখানে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে তোমার মা অনেক কষ্ট করে তোমার হাজব্যান্ড তাকে মেনে নিয়েছে, ঘরে এন্ট্রি দিয়েছে। আগে বাইরের লোকেদের এন্ট্রি দিয়েছে, তখনও তোমার মাকে এন্ট্রি দেয়নি। তুমি বলেছিলে যে তোমার হাজব্যান্ড এন্ট্রি দিচ্ছে না বলে তোমার মাকে ঢোকাতে পারেনি। তো সেই মার কি আক্কেলে ওই নুপুর 2 এর কাছে এই স্যান্ডির নিন্দা করে? কেন করে? কিসের জন্য করে? যেখানে সেই নুপুর 2-র সঙ্গে তোমার সম্পর্ক আছে, তো সেইখানে গিয়ে তোমার মানে মা কি করে মানে কি বলবো জামাইয়ের নিন্দা করে? এইগুলো এই বাইরের লোককে বলেই না এরা আরও চক্ষুশূল হয়। স্যান্ডির কাছে তো সেই খবরটা পৌঁছবে, কেউ না কেউ তো দিয়ে দেবে যে স্যান্ডি এরকম হয়েছে, তারপর স্যান্ডি আবার তাণ্ডব নৃত্য করবে, ভাল লাগবে সেটা? আমি বুঝে পাই না, তোমার মায়ের কি খেয়ে দে কাজ নেই? কারোর সঙ্গে বক্তব্য রেখেছে বলে সেখানে গিয়ে মেয়ের প্রশংসা আর জামাইয়ের নিন্দা। আমরা তো সবাই দেখতে পাচ্ছি ওনার জামাই কি করে, সারাক্ষণ ঘরে বসে থাকে আর শুধু সুগার হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। কাজের কতটা কি করে সেটাও আমরা জানি, ঠিক আছে? যতই আগে বলুক যে হ্যাঁ ও বাড়িতে বসে প্যাকিং করে, এই করে, সেই করে, বিজনেসের 50% ও করে। আমি যখন বলেছিলাম যে খিদমত খাটে, খুব গায়ে লেগেছিল খিদমত খাটে বলেছি বলে। 50% ও করে, 50% এই করে, এরকম বলছে। এখন সেই নিজে বলছে যে ও অন্তত 5,000 টাকা ইনকাম করলেও বাইরে গিয়ে কাজ করতে হবে, নাহলে মানে স্ট্রেস কমবে না, তার থেকে সুগার কমবে না। বাইরে গেলে ও কমবে কী করে স্ট্রেস? ও তো সারাক্ষণ সন্দেহ করে আছে যে ওর বউ মনে আবার ফুরুত। তাহলে সন্দেহ যদি মন থেকে না সরাতে পারে, তাহলে ও কাজে যাবে কি করে? আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার এক জেঠু, নিজের জেঠু খুব ভালো চাকরি করতেন, ঠিক আছে, ডিফেন্সে। এবার তার সন্দেহ হয়েছিল যে তার ওয়াইফ একটু মডার্ন টাইপের ছিল, সেই অবস্থায়, এবং ভালো গান করতেন, ভালো সেলাই করতেন। তখনকার দিনে যেটা হয়, প্রচুর চুট ছিল, দেখতে মুখতে ভালোই ছিল। এবার তিনি সন্দেহ করতেন যে তার মানে ওয়াইফ তিনি না থাকাকালীন অন্য কারোর সঙ্গে গল্প করে, মস্তি করে, যা করার তাই করে আর কি, হ্যাঁ। এবং সেটা নিজের ভাইয়ের সঙ্গেই আর কি সন্দেহ করতো, মানে এরকম ধরনের। তো তারপরে সেই সন্দেহের বশে জানেন চাকরি ছেড়ে দিল। কি পরিস্থিতি, মানে একটা চাকরি ছেড়ে দেওয়া মানে বুঝতে পারছেন? তো সরকারি চাকরি ছেড়ে দিলেই কিন্তু সরকারি চাকরি যায় না, জানো তো, প্রচুর কাঠখড় পোড়াতে হয় ছেড়ে দেওয়ার জন্য। অনেকবার লোকজন এসেছিল, কিন্তু উনি যাননি। তারপরে তৎকালীন রাজ্যপালকে মনে উনি চিঠি ফিটি দিয়েছিলেন, এই করেছিলেন, এইসব শুনেছিলাম, করে গেছে, এই চাকরি করো না। তারপর তাদের অবস্থা তো ফেরার আর কোনো জায়গা নেই। আর আমার ওই জেঠিমাকে প্রচুর কষ্ট করে তার ছেলে মেয়েদেরকে মানুষ করতে হয়েছে। মানে এরকম লোকজন আছে, ঠিক আছে, যে সন্দেহ করে একটা সরকারি অত ভালো পোস্টে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। তো এইটাই বলছি, সুজে বলছে ওকে বাইরে গিয়ে চাকরি করতে, 5,000 টাকা হলেও ইনকাম করে নিয়ে আসতে, তবে ওর সুগারের স্ট্রেস কমবে। ও আবার অন্য স্ট্রেস শুরু করবে, ঘরে বসে একরকম স্ট্রেস, বাইরে গিয়ে আরেক রকম স্ট্রেস। যার মনে একবার সন্দেহবাতিক ঢুকে গেছে, সে কখনোই স্ট্রেস রিলিফ করতে পারবে না। আর স্ট্রেস রিলিফ না করতে পারলে তার কোনো শরীর খারাপই ঠিকমতো ভালো হবে না। সন্দেহ একটা না খুব বাজে জিনিস, যেটা তোমাকে ভিতর থেকে কুড়ে খায়, বুঝতে পেরেছ? তো সেটা খুব আর এই সন্দেহকে দূর করতে পারে, যাকে নিয়ে সন্দেহ সেই দূর করতে পারে, তার
ক্রিয়াকলাপ দূর করতে পারে। সে তো আর মুখে বলে যে দেখো আর সন্দেহ করো না, আমি আর কিছু করছি না, হ্যাঁ না তা না, এই বলে তার সন্দেহ দূর করা যায় না। তার ক্রিয়াকলাপে যে সন্দেহ করে তার সন্দেহ চলে যেতে পারে, ঠিক আছে, যে না দেখছে যে ক্রিয়াকলাপ। তো এ তো ক্রিয়াকলাপ ঠিকমতো করে না, এখনও তো সেই গ্রুপবাজি, এর সঙ্গে গ্রুপ ওর সঙ্গে গ্রুপ। আবার কাদেরকে বোন দিদি পাতিয়েছিল তখন, ম্যান্ডিকে যে বোন পাতিয়েছিল, যেই ম্যান্ডির সঙ্গে এত কাণ্ড, তারা যে হেল্প করলো তার সঙ্গে আবার যোগাযোগ। তাহলে স্যান্ডির সন্দেহটা হবে না যে যার জন্য তোমার এরকম একটা এই হলো, তোমাকে সাহায্য করেছিল, যাকে আমি মানে অ্যাভয়েড করছিলাম, তাকে তুমি আবার বুন বুন করে হলায় গলায় করছো, কারণটা কি? আচ্ছা, তারপরে এই দিদি যে দিদি আর কি আমাদের সুদিদি ছদ্দি, সেই ছদ্দিও সেই সময় সেই লেভেলে সাপোর্ট করেছিল, কনফারেন্স কল ফল হ্যান ত্যান। সেই ছদ্দিকে তুমি আবার গ্রুপে নিয়ে হলায় গলায়, ভালো করে বুঝো, দুটো গেল। 3 নম্বর, ছোটো মার সঙ্গে মিশতে বারণ করেছে স্যান্ডি, শুনলাম, হ্যাঁ, তো সেই ছোটো মার সঙ্গে মিশছে। তাহলে স্যান্ডির সন্দেহ হবে না? স্যান্ডির সন্দেহ হবে যে যাদের সঙ্গে মিশতে বারণ করেছিলাম, যারা সেই সময় হেল্প করেছিল, তাদের সঙ্গে আবার সেই লেভেলের সখ্যতা রাখছে ম্যান্ডি। তাহলে স্বাভাবিকভাবে সন্দেহ কোনো সময় কাটবে না, সন্দেহবাতিক থেকেই যাবে। আর সন্দেহ আছে বলেই তো ওর ফোন মানে ট্যাপ করে রেখেছে, ফোনটাকে হ্যাক করে রেখেছে। নাহলে তুমি চিন্তা করো, আর এরকম ফোন হ্যাক করে রাখলে সেও কখনো ঠিক হবে না, শোধরাবে না, এই যে হ্যাক ফ্যাক করে রাখলে তারও তো মনের মধ্যে হবে, ধর আমাকে সারাক্ষণ হ্যাক করছে, এই করছে সেই করছে, দাঁড়া আমি মানে তুই চলিস পাতায় পাতায় আর আমি চলি শিরায় শিরায়, বুঝলে কি না? এটা সেও ভাববে। তো যেখানে বিশ্বাস নেই, যেখানে পুরো কুটকুটকে সন্দেহবাতিক, যেখানে কোনো ট্রাস্ট নেই, যেখানে ফোন হ্যাক মানে সব থেকে পার্সোনাল জিনিস হ্যাক, যেখানে তাদের সঙ্গেই মেশা যাদের জন্য এইসব জিনিস হয়েছে, তো সেখানে কি করে স্ট্রেস বাদ দেবেন? আর স্ট্রেস বাদ না দিলে জীবনেও রোগ ভালো হবে না। সুগারের মতো রোগ স্ট্রেসে মানে এক্সট্রিম লেভেলের বাড়ে, বুঝতে পেরেছো? তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এক মুখে 2 রকম কথা ম্যান্ডির। প্রথম বলল আমার সঙ্গে শুধু কেন এরকম হচ্ছে, বারবার এটা বলল, আজকের দিনটাই আমার খারাপ, সারাক্ষণ আমার সঙ্গে এটাই হচ্ছে। পরে গিয়ে বলল আমার মনে হচ্ছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এটা হওয়ার দরকার ছিল। অ্যাকচুয়ালি তার সঙ্গে আমার মুখোমুখি হওয়ার কোনো চান্সেসই নেই, সে ওভার মানে ভিডিওতে আর বাইরে তো কোনোভাবেই যেন তার মুখ দর্শন করতে হয় না, মানে এতটাই এখন তিক্ততার সৃষ্টি হয়েছে ছর্দির সঙ্গে যে কোনোভাবেই যেন জুড়িং না হয়, তার জন্যই আমার এইগুলো হয়নি। আচ্ছা, এইবার ও বলছে ওর লাইভটা ও যখন শুরু করেছিল সেটা কিসে করেছিল, ওয়াইফাইতে করেছিল, ওর নাম্বারে, ওর মানে পার্সোনাল নাম্বার থেকে, যে ওয়াইফাইতে করেছিল, এবং সেখান থেকে লাইভটা চলছিল। এবার সেইটাই যদি নেটও তারপরে বাইরে বেরিয়ে এসছে, তো ও বাইরে বেরিয়ে আসতে ওই ইন্টারনেটটা কেটে যাবে ভেবে ওই ফোনটা রেখে আসে ওয়াইফাইতে চালিয়ে, আর ও বিজনেসের নাম্বারটা নিয়ে বাইরে চলে আসে। এবার বিজনেসের নাম্বার দিয়ে ও সমস্ত কিছু দেখছিল, কিন্তু বিজনেসের নাম্বার দিয়ে তো অপারেট করতে পারবে না, তার জন্য কি হয়েছে, ওই মুহূর্তে ও কাউকে তুলতে পারছিল না, এমনিও মানে কোনো ভিউয়ার্সকেও তুলতে পারছিল না, তো সেই জন্য ও তুলতে পারেনি। আচ্ছা, এবার আমার এখানে অনেকগুলো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমি যখন জানি আমার বরকে নিয়ে আমাকে হসপিটালে যেতে হবে ইমিডিয়েটলি, তাহলে আমি ভাই কেন হচ্ছে লাইভটা শুরু করব? আচ্ছা, এবার লাইভটা শুরু যদি করি, সেখানে আমি নেট ওয়াইফাই কানেকশান দিয়ে লাইভটা শুরু করে আমি যদি বেরিয়ে যাই সেটা ওয়াইফাই কানেকশানে, তো আমি তো জানি যে আমি অন্য জিনিসগুলো অপারেট করতে পারবো না, তাহলে আমার লাভটা কী আছে? কোনো লাভ আছে? তো এগুলো ফালতু জিনিস না। তারপরে আবার যখন লাইভ বারবার করে শুরু করা হলো হসপিটালে বসে, দরকার কী ছিল? ধীরে সুস্থে প্ল্যানিং প্লটিং করে বুঝে সুঝে, মানে প্ল্যানিং প্লটিং মানে কবে কী আসবে, নিজেদের ঠিকঠাক সময় নিয়ে তারপরে লাইভটা করলে হতো না? এরকম হটকারি ডিসিশনের মানেটা কি, এটা তো বুঝতে পারলাম না। এবং যখন হসপিটালে যাওয়ার আছে, যখন রান্না পুরোপুরি হচ্ছে না, সেই মুহূর্তে আমায় লাইভে করতে পারে। লাইভ কি এরকম ব্যাপার যে আমি ঢুকলাম আর সারাক্ষণ তারা বকতালি দিল আর আমি চুপচাপ হয়ে গেলাম? এরকম তো হয় না। আমি যখন লাইভটা অ্যারেঞ্জ করেছি আমাকে প্রেজেন্ট থাকতে হবে, আমি বক্তব্য রাখি না রাখি, সামনে থাকতে হবে। তাহলে আমি কেন এরকম লাইভ করব আমি তো বুঝতে পাই না, মানে এরকমভাবে ইনস্ট্যান্ট এরকমভাবে কেন লাইভটা করব? তো তার জন্য ওই দুটো লাইভ ফল্ট হয়ে গেল। তারপরে আবার একটা লাইভ করেছে
করেছিল, সেই লাইভটাও মানে ভুলভাল। তারপর বাড়িতে এসেও লাইভ করেছিল, যেখানে ওর ব্যবসা সংক্রান্ত কারণে কিছু কথা বলছিল কিছু ভিউয়ার, যে তুমি প্রচুর দাম নিচ্ছ, ওই দামটা একটু কমানো যায় না। তখন ও বললো 100 টাকা করে আমার চার্জেস লাগে হচ্ছে শিপিংয়ে, ঠিক আছে, তাহলে 300 টাকার নাইটিতে 100 টাকা বেরিয়ে গেলে 200 টাকা থাকে, তাহলে কত টাকা লাভ রেখে আমি বিজনেস করছি তোমরাই ভাবো। এই কথাটা বললো। তারপর কিছুক্ষণ পরেই ও ফোনটাকে মানে লাইভটাকে অফ করে দিল, ঠিক আছে। এবার প্রথম কথা হচ্ছে, সবথেকেও ভুল বলেছে, শিপিং কিন্তু সব জায়গায় 100 টাকা লাগে না, সব জায়গায় 100 টাকা লাগে না। তাহলে ও কেন সবার ক্ষেত্রে 100 টাকা ধরছে? অনেক এরকম কাস্টমার আছে, যেসব অনেক সেলার আছে, তারা কিন্তু শিপিং চার্জটা আলাদা নেয়, আলাদা শিপিং চার্জটা নেয়, ঠিক আছে, মানে 50 টাকা কি 60 টাকা কি 70 টাকা এরকম। এবার দেখো, ও সবার জন্য গড়ে একটা রেট ধরে রেখেছে। এবার এখানে আমার কিছু কথা বলার আছে। ধরো আমি ওর বাড়ির কাছাকাছি থাকি, আমি কেন ফালতু 100 টাকা শিপিং চার্জ দেবো, যেখানে আমার 40-50 টাকা 30 টাকায় হয়ে যাবে, তাই না? আবার যে ধরো দূরে আছে, তার থেকে সেই শিপিং চার্জ, যার যত দূরে সেই অনুযায়ী তার শিপিং হয়, তাহলে আমি সেরকম করে বলে দেবো যে শিপিং চার্জ আলাদা। এই যে শিপিং চার্জ ফ্রি বলে আমি যে 50 টাকা শিপিং চার্জ তার জন্য 100 টাকা ধরলাম, যার 100 টাকার জন্য তার জন্য 100 টাকা ধরলাম, তাহলে আলটিমেটলি তারা তো ডিপ্রাইভ হলো, তারা বেশি টাকা দিয়ে নেবে কেন জিনিসটা, মানে বেশি শিপিং চার্জটা দেবে কেন? আর এদিকে আমরা বলছি শিপিং ফ্রি, তা তো নয়। লোক তো বোঝে, ও নিজেই তো স্বীকার করে দিল যে শিপিং চার্জ 100 টাকা, 100 টাকা শিপিং চার্জ, ওটা বাদ দাও, বাদ বাকি 200 টাকার মধ্যে আমি কত লাভ রাখবো? তা আমি সবার জন্য একরকম শিপিং চার্জ রাখবো কেন? তো আলাদা আলাদা। যারা ফেসবুকে কুর্তি ফুর্তি এসব বিজনেস করে, তারা বেশিরভাগই শিপিং চার্জ আলাদা রাখে। কিছু কিছু লোক শিপিং চার্জ ফ্রি বলে, কিন্তু অ্যাকচুয়ালি ধরে নেয়। বাদ বাকি বেশিরভাগই শিপিং চার্জ মানে আলাদা আলাদা করে বলে। তো সেটা বলবে অ্যাড্রেস অনুযায়ী শিপিং চার্জ, সেটা জেনে নিয়ে বলবে। যাই হোক, তারপরেই কিন্তু লাইভটা বন্ধ হয়ে গেল। তার মানে ওকে যে প্রশ্ন করা হচ্ছিল ব্যবসা সংক্রান্ত, ইনসিকিওর ওর ব্যবসা নিয়ে, দেন লাইভটাকে বন্ধ করে দিল। আচ্ছা, এবার ও বললো এটা বাড়িতে এসে লাইভ করেছিল যাতে এই কথাটা না ওঠে যে আমি কাউকে তুলিনি, আমি কারোর সঙ্গে মানে কাউকে উঠতে দিইনি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা যাতে না ভাবে যে আমি কাউকে উঠতে দিন, তাই না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝবে না, এর নিজেকে কী ভাবে আমি বুঝে পাই না। এর যখনই সময় হবে তখনই ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লেই করতে করতে চলে যাবে ওর ওই স্ট্রিম লাইভে উঠবে বলে। মানে ও এটা তো অ্যাকচুয়ালি শুয়ের জন্যই বলছে যে শু লেই করতে করতে চলে যাবে আর কি, ও যখনই ডাকবে। না 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 না, কেন যাবে, কেন যাবে? তুমি একটা লাইভ করলে, সেই লাইভে তুলতে পারলে না, সেটা তোমার ফেলিওর। তারপরে তুমি 3-4টে লাইভ করে তারপরে 4 নম্বর লাইভে তুমি এক্সপেক্ট করছো যে তুমি তোমার দিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছ, কারণ তুমি আবার একটা লাইভ অ্যারেঞ্জ করেছো, তার যদি কারোর কিছু বলার থাকে সেই সময় আসবে। কেন? সব কিছুর একটা টাইমিং আছে, তো ও সেই সময় যাবে কেন? ওইটাই হচ্ছে প্রবলেম। তুমি এটাই ভাবছো যে আমি যখন ডাকবো, যে মুহূর্তে ডাকবো, সেই সময় লেই করতে করতে চলে আসবে। এইটাই হচ্ছে তোমার ভুল ধারণা। তো যাই হোক, তো আমরা দেখেছি তারপরে আর যার কোনো প্রশ্ন আসেনি, শু আলাদা লাইভ করেছে, এবং সেটার জন্য আমি অন্তত বলবো শু বেশ করেছে। কারণ নিজের লাইভে বসে ওর ক্ল্যারিফিকেশন দেওয়াটা ভালো, যত না ওই লাইভে গিয়ে যদি ঝামেলা ঝগড়া হতো, সেটার কোনো প্রয়োজন ছিল না ওটা করার। এটা বরং বেস্ট উপায় হয়েছে। আর সবথেকে বড় কথা, সেটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভালো হয়েছে। আমরা ধীরে সুস্থে বুঝে তবে কন্টেন্ট করতে পেরেছি, ওই যে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জিনিসটা ঠিক হতো না। আচ্ছা, এইবার কী হলো, দেখলাম যে যেই চুড়িদার পরে ওই হসপিটালে যাওয়া হয়েছিল, সেই চুড়িদার পরে এসে বিছানায় বসা হলো এবং বলল এখন একটু বসি, এই খেয়ে নিলাম, খেয়ে দিয়ে উঠলাম, একটু পর স্নান করব, কারণ সবে তো গরম জিনিস খেয়েছি, এক্ষুনি স্নান করব না। আর তার আগে এটাও বললো যে চিকেনটা আধা রান্না করে গেছিলো, ম্যারিনেট করে আধা রান্না করে গেছিলো, এসে ও চিকেনটা রান্না করেছে। তার মানে ওই হসপিটালের জামাটা ওখান থেকে এসে না ছেড়ে ও ওই জামা পরেই রান্না করেছে, এবং ওই জামা পরেই বিছানার মধ্যে উঠেছে, ওই জামা পরেই খেয়েছে। আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে ওর কোনো মানে কিচ্ছু নেই গিদ্দর আর কি। তো ও তো ওরকমই, মানে তোমরা কি এক্সপেক্ট করো যে ও হসপিটালের জামা এসে ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে তারপরে রান্নাঘরে যাবে, রান্নাঘরে সুন্দর করে রান্না করে তারপর সুন্দর করে খেতে আসবে? না, একদম না।
তাহলে যারা হাটকে কি করে হবে? ও ওই জামা কাপড় পরে আসবে, ওই জামা কাপড় পরে এসে রান্নাঘরে রান্না করবে, সেই রান্না করে আবার সেই জামা পরে বিছানায় উঠে বসবে, তারপরে হচ্ছে তার আগে খেয়েও নেবে, তারপরে গিয়ে স্নান করে ও ফ্রেশ হবে। তোমাদের কথায় যদি ও চলতো তাহলেই তো হয়ে যেত। তোমরা তো এইটার জন্যই ওকে দেখো, এই স্পেশাল জিনিসের জন্য, তাই তো, তাই জন্য করেছে। আচ্ছা, গেল এটা। এইবার ও বলল যে সন্ধেবেলা চা খেতে যাবে, বিজনেসের মাল তুলতে যাবে, আর থানায় যাবে। আচ্ছা, তো সন্ধেবেলা চা কেন খেতে যাবে? চা করতে বলেছিল, তো বাইরে চা খেতে যাবে কেন? যে যাচ্ছি যখন বাইরে, তাহলে বাইরে চা খাবো। তো নিমকি দিয়ে চা, অম্বলের রাজা, তো নিমকি দিয়ে চা খেতে আমিও খুব ভালোবাসি। অম্বল হয়তো কী হয়েছে, জিনিস তো আমার খেতে ইচ্ছা করছে, তো খেলো। তারপরে বিজনেস ওখানে আর যাওয়া হলো না, কারণ ও বেড কভার তুলতে গেছিলো। তো বেড কভার নতুন আসেনি, 2 দিন লাগবে এখনও আসতে। আর 3-4টে যে বেড কভার রয়েছে সেগুলো ও শর্টস করে এবং ভিডিওর মধ্যে দেখিয়ে ও বিক্রি করে নেবে। 2 দিনের মধ্যে সেগুলো ডেলিভার হয়ে যাবে, তাহলে ওর কাছে একদমই চাদর থাকবে না। এবার চাদর যদি আসে তবে ওর কাছে দিতে পারবে, তাই ওখানে যাওয়া হলো না। এইবারও চলে গেল থানায়। এবার থানায় কেন গেল? ওর নিজের ব্যাপারে থানায় যায়নি, ওর বক্তব্য অনুযায়ী থানায় গেছে কিছু জানাতে। সকালবেলায় যাবে ভেবেছিল, তখন বলেছিল এখন নয়, এখন টাইম নেই, তাই সন্ধেবেলা টাইম দিয়েছে, সন্ধেবেলা গেছে থানায় জানাতে। ও তার মধ্যে একটা কথা, যে একজন প্রার্থী দাঁড়িয়েছে সিপিআইএম থেকে, তো সেই প্রার্থী হচ্ছে একজন লয়ার, ওদের ওখানে স্বনামধন্য লয়ার, ওদের সঙ্গে ভালো সম্পর্ক, ওদের যে কোনো প্রয়োজনে সেই ব্যক্তির কাছে যায়, ওদের সঙ্গে রিলেশন ভালো আছে, ঠিক আছে। তো স্বাভাবিক, ভালো লয়ার হলে তো ভালো হবে। তো সেই লয়ার দাঁড়িয়েছে, সেই লয়ারের সঙ্গে ওরা হাত মেলালো। তো এতে কি বোঝা গেল? প্রথম বোঝা গেল যে ওর সমস্ত কিছু লয়ের ব্যাপার উনি দেখেন, এটা বোঝা গেল। আচ্ছা, আর একটা জিনিস বোঝা গেল, ওরা কোন দলকে সাপোর্ট করে সেটাও বোঝা গেল, তাই না? যাই হোক, সেটা অন্য বিষয়, সে যে যার মতো যাকে খুশি সাপোর্ট করতে পারে। আর চক্করতি মিলেছে ভাই, চারিদিকে শুধু চক্করতিরাই গুল খেলায়, কেন রে ভাই? হ্যাঁ, যাই হোক, তো এবার গেল ওগুলোর পরে ও যে থানায় কেন যাচ্ছে না, ওর মেয়ের ব্যাপারে কিছু লোক গুজব রটাচ্ছে, ভালো কথা। এবার সেই গুজব যে রটাচ্ছে তাকে কিছু না বলে, তাকে সাপোর্ট করে কিছু লোক ভিডিও বানাচ্ছে, তার জন্য ও থানায় জানাতে গেল। তাহলে এটা কাকে, মানে কাদেরকে ও মানে থ্রেট দিল, আমি বুঝতে পারলাম না। প্রথম কথা হচ্ছে, এখানে কেউ কাউকে সাপোর্ট করেনি, আমি অন্তত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করিনি এই ব্যাপারে। কিন্তু আমার বক্তব্য ছিল, এই জিনিসটা একটা অন্য জিনিস, এই জিনিসটা এরকমভাবে হয় না, আর এগুলো এখানে কালচার করার জিনিস নয়, ঠিক আছে? যা করবে, এই থানায় যাচ্ছি, এতে যাচ্ছি, ওতে যাচ্ছি বলে লাভ কী আছে? যদি কারোর নামে কিছু হয় তাকে তো ডাকতেই হবে, তখন সে যাবে। তো এসব বলে কিছু লাভ নেই, আর কিছু হলেই অহরহ থানায় যাচ্ছি। যাই হোক, এটুকুই মানে আমার মনে হয়েছে বলার দরকার, তাই বলেছি। আপাতত ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে সেটা বলবে। ও একটা কথা, ওই যে ফুটি আর একটা করে ব্যাগ দিচ্ছিল, যারাই চিকেন কিনছিল তাদেরই দিচ্ছিল। তো ওর তো অনলাইনে ডেলিভারি হয়েছে, ও তো লাইন দিয়ে চিকেন কিনতে পারবে না, কিন্তু ননদকে ও ইন্সপায়ার্ড করছিল যা কিনে নেওয়া। তো ননদ বলছে খেয়ে দিয়ে আমার কাজ নেই, আমাদের কালকের চিকেন ধরা আছে, এখন আমি লাইন দিয়ে ওই ব্যাগ আর ফুটির জন্য করব। তো এই আমাদের একটু ফ্রি গিফট পাওয়ার দেখবে শখ আছে সবার। তো যেখানে এইসব ফ্রি গিফট দেবে, একটা ব্যাগ দিক আর একটা ফুটি দিক, দৌড়াদৌড়ি করবে লোকজন একদম। তো যাই হোক, ম্যান্ডির তো আগেই চিকেন নিয়ে আসা হয়েছিল, আর ননদের বাড়িতে আগেই চিকেন রান্না হয়েছিল, তাই ওদের আর প্রয়োজন হয়নি। তবে বড় মার বাড়ি থেকে বাচ্চাটা নিয়ে এসছে, আর ওর বড় মার যার ওই ছেলের বউ নিয়ে এসছে। একজন হচ্ছে ছোটো মায়েরটা, আর একজন ওদের নিজেদের বাড়িরটা। যাই হোক, ভালো করেছে। তো টাটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স আছে।